আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ডিসপ্লে কি শেয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে। তো আপনাদের পড়াশোনার কি অবস্থা বলেন? পড়াশোনার অবস্থা তো স্যার ভালো করতে পারতেছি না। আপনাদের তো পরীক্ষার নোটিশ দিয়ে দিছে, সম্ভবত সম্ভবত না, ওই যে ৫ তারিখে পরীক্ষা আপনাদের, অর্থাৎ আপনার সেপ্টেম্বরের 5 তারিখ। হ্যাঁ হ্যাঁ। তাহলে পরে আমরা টোটাল হচ্ছে কয়টা ক্লাস পাচ্ছি? আর আমাদের কিন্তু দুইটা সাবজেক্ট বাকি, দুইটা সাবজেক্টের মধ্যে একটা মানে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের একটা ক্লাস হয়েছে, 10টা অধ্যায়ের মধ্যে একটা। তো এই যে বরাবর যদি হিসাব করেন, তাহলে পরে হচ্ছে 1 2 3, আর শনিবারে 4 5 6 7 8 9, অ্যারাউন্ড 10 11টা ক্লাস পাওয়া যাবে পরীক্ষার আগে। তো স্যার বলছি যে ক্লাস রুটিনটা মানে পরীক্ষার রুটিনটা কেমন হবে না? পরীক্ষার রুটিন হচ্ছে আপনাদের একটানা পরীক্ষা হয়, পরীক্ষার মাঝে কোনো ছুটি থাকে না, বুঝতে পারছেন? আর মানে আহ, মানে রবি সোম মঙ্গল এইসব মানে ওয়ার্কিং ডে এগুলোতে পরীক্ষা থাকে নাকি না শুক্র শনিবারে হয়? আহ এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে আমার যতটুকু মনে পড়তেছে যে মানে সপ্তাহে সব দিনেই পরীক্ষা হয়। মানে এরকম নাই যে হচ্ছে শুক্র শনি শুধু পরীক্ষা হয়, এরকম না। কন্টিনিউয়াসলি পরীক্ষা হয়, এবং এই পরীক্ষা হচ্ছে গিয়ে 5টা সাবজেক্ট যদি থাকে 5 দিনে পরীক্ষা শেষ হবে, একদিনও এক্সট্রা দেবে না আগের রুটিন অনুযায়ী। মানে আগের যে কয়টা সেমিস্টার গেছে এই সিস্টেমে হচ্ছে গেছে যে আপনার পরীক্ষার মাঝে কোনো ছুটি দেওয়া হয় না। আর পরীক্ষার রুটিন টাইমটা আপনার সকালের দিকে হয় না বিকেলের সকালে দিকে হয়? সকালে সকালে অ্যারাউন্ড তাহলে তো এদিকে ছুটি নেওয়া লাগছে, ছুটি নেওয়া ছাড়া তো উপায় নাই। হ্যাঁ, একটু ছুটি তো কষ্ট করে ম্যানেজ করতে হয়। কথার কথা যে শুক্র, শনি যদি বেঁচে যায় তাহলে ৩ দিন ছুটি ম্যানেজ করতে হবে। জি জি। যেহেতু ৫ টা সাবজেক্ট। আর হচ্ছে ইন কেস যদি আপনাদের কোনো সাবজেক্টে খারাপ হয়, দেখা গেল ফেল করলেন বা অনুপস্থিত হইলেন, এই টাইপের কোনো যদি ইস্যু হয় তাহলে পরে পরবর্তী সেমিস্টারের সাথে পরীক্ষা দিয়ে দিতে হয়। অর্থাৎ সকাল বিকাল পরীক্ষাটা হয়, সেক্ষেত্রে প্রেশারটা আরো বেশি থাকে। তো চেষ্টা করবেন যে সেমিস্টারের পরীক্ষা ওই সেমিস্টারেই দিতে, না হলে পরে ওই সকাল বিকাল কিন্তু একদিনে 2টা পরীক্ষা পেঁচে যায় মাঝে মাঝে, ঠিক আছে? জি, ঠিক আছে। আর পরীক্ষার পড়ার ক্ষেত্রে আপনাদের আগে থেকেই বলে আসতেছি যে দিনের কথা কথা আজকে যেটা পড়াবো এটা 1 2 দিনের মধ্যে হচ্ছে পড়াটা শেষ করে ফেলবেন, অর্থাৎ দিনের পর দিন এটা পড়তে হয়, এরকম একটা ব্যাপার। যেহেতু সপ্তাহে 2টা ক্লাস, শনি আর বুধবার, তো যথেষ্ট সময় থাকে। আর যারা নতুন জয়েন করছেন এদের জন্য সাজেশন থাকবে যে আহ, আপনার ক্লাসের ইউটিউবে ক্লাসগুলা আপলোড করা আছে, এবং গ্রুপে পিডিএফ ফাইলগুলা আপলোড আজকে করে দিছি। নতুন যারা জয়েন করছেন এই পর্যন্ত যতটুকু পড়া হয়েছে বা বইয়ের যতটুকু অংশ পড়া হয়েছে ততটুকু আমরা গ্রুপে আপলোড করে দিছি। আর পড়া শুরু করেন, এখনো সময় মোটামুটি আছে। এক একটা সাবজেক্ট 7 দিন টার্গেট নেন, দেখবেন যে শেষ হয়ে যাবে আসলে। তো এই হচ্ছে ওভারঅল কথা। আর 2 তারিখে তো আপনাদের পরীক্ষা আছে পাইথনের উপরে। যারা নতুন নতুন জয়েন করছেন বা অলরেডি যারা ক্লাস করছেন সবাই, যেহেতু 3 দিন আর সময় আছে, নতুন যারা জয়েন করছেন শুরুর দিক থেকে আপনারা কথার কথা যে 12টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় পড়ার সক্ষমতা আছে বা শেষ করার সক্ষমতা আছে। আপনি 5 6টা অধ্যায় শেষ করেন, এমন না যে আহ, আমি কি নতুন জয়েন করলাম কি পড়বো বোঝা যাচ্ছে না, এরকম যেন না হয়। যতটুকু পড়া হয় পড়ে আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করেন, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এই যে সাবজেক্টটার দ্বিতীয় অধ্যায় হচ্ছে আজকে শুরু করব। তো
আগে আমরা যারা ক্লাস করছি তাদের কাছে এই অ্যালগরিদম এই ওয়ার্ডটা পরিচিত। অ্যালগরিদম কি, কি জন্য ব্যবহার করি এটা আমরা মোটামুটি সবাই জানি। তো যেহেতু ডেটা স্ট্রাকচারে এটা আরো ডিটেলস পড়া হবে, সেই জন্য এটা আমরা আরেকবার শুরু করি যে কি বলতে চাচ্ছে। তো অ্যালগরিদম যে টার্মটা, এটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার কোনো একটা বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে ওগুলা সলভ করা হয়, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদম আমরা কি জন্য ব্যবহার করতেছি? অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি বা কোনো একটা কাজ করতে চাচ্ছি কোডিং এর মাধ্যমে। তো ওভারঅল এই কোডটা হচ্ছে কিভাবে কাজ করবে বা প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, আমি ইউজারের কাছ থেকে ডাটা নিব কিনা, বা আদার্স প্রোগ্রামে যত কিছু হবে সেটা আগে থেকে একটা খসড়া টাইপের করা, ঠিক আছে? অর্থাৎ প্রোগ্রামটা কিভাবে, অর্থাৎ বড় একটা প্রোগ্রামকে আমরা ছোট ছোট অংশে ভাগ করব, অর্থাৎ কতটুকু অংশে ভাগ করে নিতে পারি, এই ব্যাপারগুলা আমার হচ্ছে অ্যালগরিদমে এগুলো সলভ করা হয়। এখন আমার প্রোগ্রামিং ভাষা কিন্তু অনেকগুলো আছে, অর্থাৎ কম্পিউটার তো শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজেই করি না কেন, সি হইতে পারে, পাইথন হইতে পারে, জাভা, সি প্লাস প্লাস, যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক না কেন, মেন থিম আমার এক, ঠিক আছে? আমি ওই প্রবলেমটাকে কিভাবে সলভ করব, এটা হচ্ছে অ্যালগরিদমে মানে ডিসিশন নেয়। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে তো একটা ভাষা, আপনি কোন ভাষায় কথা বলতেছেন ডাজন্ট ম্যাটার, ব্যাপারটা হচ্ছে প্রবলেম কিভাবে সলভ করতেছেন এটা ব্যাপার। তো এখন অ্যালগরিদমের হচ্ছে কি রচনার জন্য চারটা হচ্ছে শর্ত দিছে, এখানে চারটা শর্ত আমাদের মানতে হবে। তো কোন চারটা শর্ত, সেটা হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, অর্থাৎ আমি যে অ্যালগরিদমটা তো বানাই নিব, অ্যালগরিদম তো ওভারঅল আমার কাজের সাহায্যের জন্যই, অর্থাৎ কাজ যাতে সহজভাবে শেষ করি এইটাই, অর্থাৎ বড় একটা প্রবলেমকে ছোট ছোট অংশে আমরা ভাগ করে নিচ্ছি, কারণ এটা যাতে আমরা সহজে বুঝতে পারি। আমার অ্যালগরিদম যদি মানে এই বোধগম্য না হয় বা কঠিন হয়, তাহলে তো আমার অ্যালগরিদম বানানোর চেষ্টাটা আর আসলে ব্যর্থ হবে। তো সেক্ষেত্রে অ্যালগরিদমটা সহজ হইতে হয়। এরপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ধাপ স্পষ্ট হতে হবে, যাতে সহজে বোঝা যায়। অর্থাৎ স্পষ্ট আমি কি করতে চাচ্ছি, ইউজার থেকে আমি কোন স্টেপে যে আমি ডাটাটা নিতে চাচ্ছি, কোন স্টেপে যে ইউজারকে আউটপুট দিব, কোন স্টেপে যে প্রসেস হবে ডাটাটা, সব স্পষ্ট আকারে ধাপে ধাপে আমাদের ডিক্লেয়ার করতে হয়। এরপরে সসীম সংখ্যক ধাপ সমস্যার সমাধান করতে হবে। ওই যে একটা ব্যাপার থাকে না, লুপের ক্ষেত্রে আমরা এই টার্মটা একটু শুনছিলাম যে ইনফিনিটি লুপ নামে একটা কথা আছে, অর্থাৎ অসীম। তো আমার এই ধাপগুলা আপনারা মানে আগে যারা ক্লাস করছেন তারা হচ্ছে গিয়ে খেয়াল করছেন কিনা যে আমার যে কয়টা আমি প্রোগ্রামিং প্রবলেমগুলা অ্যালগরিদমের মাধ্যমে সলভ করছি, ওইগুলার ধাপ সর্বোচ্চ 7 থেকে 8টা, এর বেশি কোনোটাই যায় নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনি একটা প্রোগ্রাম রচনার জন্য ধাপ সংখ্যা দেখা গেল 100-200 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো আসলে কেমন হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য সসীম সংখ্যক, অর্থাৎ কাউন্টেবল নাম্বারের মধ্যে আমার ধাপগুলো থাকবে। কথা কথা আমার এই যে উইন্ডোজ যে একটা অপারেটিং সিস্টেম, এটা তো পুরোটা কোডিং করা, এর জন্য যদি আমি একটা অ্যালগরিদম লিখতে যাই, তাহলে অ্যালগরিদম অবশ্যই 100 বা 200 ধাপ হবে না, তার থেকে হাজার হাজার অনেকগুলা ধাপ হবে, কিন্তু অসীম হয়ে যাবে না, যে ইনফিনিটি ব্যাপারটা আসবে না, এই হচ্ছে এটার কথা বলছে। এরপরে হচ্ছে অ্যালগরিদমে কম্পিউটার কোড অন্তর্ভুক্ত করা উচিত নয়। এর মানে কি বোঝাচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজ তো অনেকগুলা আছে, যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যেটাই করেন না কি জন্য, অ্যালগরিদম সেম থাকবে। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের জন্য আপনি একটা অ্যালগরিদম করলেন এইরকম না, আপনার অ্যালগরিদম সেম থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি যেটাই করেন না কেন ওই অ্যালগরিদম ব্যবহার করে আউটপুট পাবেন, এই হচ্ছে এর মেন শর্ত। এখানে অ্যালগরিদমের বৈশিষ্ট্য কিছু আছে, এগুলা মুখস্থ করতে হবে।
যে স্টেপগুলা আছে বা বৈশিষ্ট্যগুলা আছে এগুলো আপনারা এমনি রিডিং পড়লেই বুঝতে পারবেন, এটা আসলে বোঝানোর কিছু নেই, ঠিক আছে? যেমন এটা বলতেছে প্রতিটি অ্যালগরিদমে আউটপুট থাকবে, ইনপুট থাকবে, ইনপুট থাকলে অবশ্যই আউটপুট থাকা লাগবে। তারপরে হচ্ছে আমরা অ্যালগরিদমের শুরুতে একটা স্টেপ লিখতাম শুরু, অর্থাৎ স্টার্ট, আর একটা লাস্টে লিখতাম হচ্ছে ইন্ড, অর্থাৎ প্রোগ্রাম শুরুটা শেষ থাকবে। এরকম প্রসেস থাকবে স্টেপে, যে এইগুলা যেগুলো আমরা অলরেডি করছি সেগুলা এখানে এইগুলার বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা নতুন আর একটা টার্মের সাথে পরিচিত হচ্ছি, এটা হচ্ছে সুডো কোড। সুডো কোড এই নামটা কি কেউ আগে শুনছেন কখনো? কেউ কি পরিচিত আছেন সুডো কোড কি? না স্যার, এটা শোনা হয়নি। আচ্ছা, আমরা যারা অলরেডি ক্লাস করছি দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা করছি, এটা কি আমরা পারি? এই প্রবলেমটা কি সলভ করতে পারি? জি স্যার, পারি। আচ্ছা, যদি জি পারেন, স্যার, এটা দেখুন। যদি পারেন তাহলে পারে এই যে নিচে যতটুকু আছে এইটুকু খেয়াল করেন। দুইটি সংখ্যার যোগফলের জন্য আমার তো দুইটি সংখ্যা লাগবে, এটা আমি যদি ইউজারের কাছ থেকে নিই তাহলে এই যে ইনপুট আমি ব্যবহার করব না? ধরেন ইনপুট নাম্বার 1, অর্থাৎ আমি একটা নাম্বার হচ্ছে ইউজারের কাছ থেকে নিব, এরপরে ইনপুট নাম্বার 2, অর্থাৎ দুইটা নাম্বার আমি ইউজারের কাছ থেকে নিব। এরপরে কি করতেছিলাম আমরা হচ্ছে একটা, অর্থাৎ এটা হচ্ছে এ ভেরিয়েবল, এটা বি ভেরিয়েবল, এটা আমি কথার কথা হচ্ছে গিয়ে a ইজ ইকুয়াল টু 2 আর হচ্ছে b ইজ ইকুয়াল টু 3। এরপরে এই লাইনে আমরা লিখতাম হচ্ছে গিয়ে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b, এরকম লিখতাম না? আর এখানে দেখেন এই এ মনে করেন হচ্ছে এই যে নাম্বার 1, বি হচ্ছে গিয়ে নাম্বার 2, আর টোটাল যেটা হচ্ছে গিয়ে এই যে a প্লাস বি, নাম্বার 1 প্লাস নাম্বার 2। এরপরে প্রিন্ট টোটাল, অর্থাৎ এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে এই যে প্রিন্ট যে একটা ফাংশন আছে এই প্রিন্ট ফাংশন দিয়ে এটা আমরা আউটপুট দেখব। এই যে যতটুকু দেখলেন এটা কি মানে কি বোঝা যাচ্ছে এরকমই আমরা কোড করছিলাম? জি এরকম স্যার। করছিলাম না? এই যে যেটা দেখলেন এটাই হচ্ছে সুডো কোড, অর্থাৎ আমি একটা প্রোগ্রাম রচনা করব, প্রোগ্রাম রচনার পূর্বে প্রোগ্রামের যে খসড়া তৈরি করা হয় ওটাই হচ্ছে কি আপনার সুডো কোড, ঠিক আছে? অর্থাৎ আমরা টোটাল তিনটা জিনিসের সাথে পরিচিত হচ্ছে একটা প্রোগ্রাম করার জন্য। প্রথম হচ্ছে কি অ্যালগরিদম, তারপরে হচ্ছে ফ্লো চার্ট, তারপরে হচ্ছে সুডো কোড, ঠিক আছে? তো সুডো কোডের সংজ্ঞাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এরপরে হচ্ছে অ্যালগরিদম নোটেশন, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ টপিক না, রিডিং পড়বেন যে অ্যালগরিদমের তৈরির জন্য এই যে এখানে সুস্পষ্ট কিছু ক্রমবিন্যাস দরকার বা কিছু নিয়ম নোটেশন দরকার, এই অ্যালগরিদমের বিধিবদ্ধ কিছু সংকেত ব্যবহার করা, এই সংকেতগুলোকে হচ্ছে অ্যালগরিদম নোটেশন বলে, পড়বেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে অ্যালগরিদমের বিভিন্ন ধাপ পর্যালোচনা। তো এখানে ধাপের সংখ্যা হচ্ছে বলতেছে 5টা। সেটা হচ্ছে গিয়ে এই ধাপগুলা তো অবশ্যই আপনারা দেখছেন যে আমরা হচ্ছে গিয়ে স্টার্ট ফ্লো চার্টের ক্ষেত্রে স্টার্ট হচ্ছে গিয়ে আমরা ডিম্ব আকারের মধ্যে রাখতাম। স্টার্টার হচ্ছে ইন্ট, একটা প্রোগ্রাম যখন আমরা ইন্ট করব লাস্টে সেখানে আমরা হচ্ছে গিয়ে এই দুইটার চিহ্ন একই, মাঝখানে আমার হচ্ছে গিয়ে ইনপুটের জন্য আমি হচ্ছে এরকম চিহ্ন ব্যবহার করতাম, আর প্রসেসের জন্য এই রকম চিহ্ন ব্যবহার করতাম। তাহলে আমরা হচ্ছে দেখতেছি যে একটা আহ, আচ্ছা ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে কিন্তু চিহ্ন একই, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে প্রথমে একটা প্রোগ্রাম শুরু করব, তারপরে ইনপুট নিব, তারপরে হচ্ছে গিয়ে প্রোগ্রামটা প্রসেস হবে, অর্থাৎ ডাটাগুলো প্রসেস হবে, এরপরে আউটপুট দেখাবে, এরপরে প্রোগ্রামটা শেষ হবে, অর্থাৎ এটা আমরা টোটাল 5টা প্রসেস পাইলাম। সেটা হচ্ছে গিয়ে কি এই ব্যাপারই এখানে হচ্ছে গিয়ে বলছে। প্রথমে প্রোগ্রাম শুরু করা লাগবে, ইনপুট গ্রহণ করা লাগবে যদি ইনপুট আমার দরকার হয় প্রোগ্রামে, আর আমি যদি অলরেডি ভেরিয়েবলের মধ্যে ডাটা রেখে দিই সেক্ষেত্রে আমার ইনপুটের দরকার নাই। কিন্তু মানে যেহেতু এটা একটা খসড়া টাইপের তৈরি করা তাহলে এখানে ইনপুট আমরা নিব এটা উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? ইনপুট নিলাম, এরপরে প্রক্রিয়া অর্থাৎ প্রসেস যেটা
এরপরে আউটপুট প্রদর্শন, এরপরে প্রোগ্রাম শেষ। অর্থাৎ এই যে ফ্লো চার্টে আমরা যে স্টেপগুলা ব্যবহার করছি এখানে এই একই কথাগুলা বলা আছে। তো এর জন্য আমার মনে হয় না যে এটা মুখস্থ করার দরকার আছে। যদি আগের ক্লাসগুলা পড়ে থাকেন বা বোঝেন তাহলে এটা এমনিতেই লিখে আসার কথা, তাই না? আচ্ছা, এরপরে বলতেছে একটা উদাহরণ দিছে যে ৩টি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের অ্যালগরিদম। আমরা কিন্তু অলরেডি এই প্রোগ্রামগুলা অ্যালগরিদমগুলা দেখছি। এই অধ্যায়ে আবারও রিপিট করতেছে। তো এখানে হচ্ছে গিয়ে প্রোগ্রাম শুরু করছে এই যে ১ নাম্বার। এরপরে হচ্ছে গিয়ে ইনপুট গ্রহণ করা। যেহেতু এখানে বলতেছে ৩টি সংখ্যার যোগফল, অর্থাৎ ৩টি সংখ্যা আমরা হচ্ছে গিয়ে নিব। তো সেক্ষেত্রে ২ নাম্বার ধাপ। এরপরে ৩ নাম্বার ধাপে হচ্ছে গিয়ে বলতেছে ৩টি সংখ্যার যোগফল বের করা। ঠিক আছে? অর্থাৎ এই আর ৪ নাম্বার ধাপ বলতেছে যোগফলকে ৩ দ্বারা ভাগ করে গড় নির্ণয় করা। অর্থাৎ হচ্ছে গিয়ে এইটা এই যে প্রক্রিয়ার যেই টার্মটা এটা হচ্ছে গিয়ে এই ৩ আর ৪, অর্থাৎ আমার এখানে ২টা অপারেশন করা লাগতেছে। একটা হচ্ছে গিয়ে ৩টি সংখ্যা যোগ করা লাগতেছে এবং সেটা ৩ দিয়ে ভাগ করা লাগতেছে। এজন্য এই ৩ আর ৪ হচ্ছে কি এই প্রসেসের মধ্যে যাবে। এরপরে হচ্ছে আউটপুট প্রদর্শন। ৪ নাম্বার যে ধাপটা এটা হচ্ছে গিয়ে যে এটা যোগফল এবং গড় প্রিন্ট করা। এই প্রিন্ট করা মানে হচ্ছে গিয়ে আউটপুট প্রদর্শন করা। এরপরে ফাইনালি হচ্ছে গিয়ে আমার প্রোগ্রাম শেষ হবে। সেটা হচ্ছে এই ৬ নম্বরে যে। তাহলে কি ওভারঅল বোঝা যাচ্ছে যে কি করতেছি আমরা, নতুন বা পুরাতন যারাই আছেন? জি স্যার। এই টপিকগুলো আমরা আগে করছি না, এটা কি কোনো বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? দেখেন ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। আগের জিনিসের যদি ফাঁকি না দেন তাহলে এইটা বোঝা মানে দুধ ভাত হওয়ার কথা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ২টি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম। এটা কি বলার দরকার আছে? এখানে এমন কেউ কি আছেন যে এটা বোঝেন না, বোঝানোর দরকার আছে? যদি না পারেন বলেন, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। স্যার আপনি এই যে সালটা কেটে দিচ্ছেন, এই সালটা কেটে দিয়ে এটা লিখলে কি সবচেয়ে সুবিধা বেশি হবে না? আচ্ছা, এইটার কথা বলতেছেন? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে, এটার নাম হচ্ছে ফ্লো চার্ট। এই টপিকটাই আলাদা। আমরা বললাম যে এই ইসের জন্য আমরা এই কোর্সে আপাতত এখন পর্যন্ত প্রোগ্রামিং এর জন্য যে কয়টা জিনিস দেখছি, একটা হচ্ছে গিয়ে অ্যালগরিদম, তারপরে ফ্লো চার্ট। আমরা অ্যালগরিদমে যা করতেছি এটাই গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে গিয়ে ফ্লো চার্ট। ঠিক আছে? দেখেন এই সেম জিনিস। এরপরে হচ্ছে সুডো কোড হ্যাঁ যেটা, এরপরে সুডোকোড আজকে নতুন পরিচিত হলাম। আমরা আগে যারা ক্লাস করছি তারা হচ্ছে অ্যালগরিদম আর ফ্লো চার্টের সাথে পরিচিত ছিলাম। ঠিক আছে? অর্থাৎ আমি এই যে অ্যালগরিদম যেই কয়টা প্রসেস করতেছি এটাই আমি হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন করতেছি এটা হচ্ছে ফ্লো চার্ট। একই জিনিস। দেখেন এখানে স্টার্ট করছি, এখানে এন্ড, এখানে প্রোগ্রাম শুরু করছি শেষ, অর্থাৎ এই দুইটা একই জিনিস। তারপর ইনপুট এখানে গ্রহণ করছি, আউটপুট এখানে করছি। অর্থাৎ এই যে এক একটা চিহ্ন এক এক রকম, এটা ফ্লো চার্ট যে টপিক যখন দেখবেন তখন এটা আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের মাঝে নতুন স্টুডেন্ট আছে তো আমরা এটা একটু বলি। এখানে বলতেছে ২টি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম লেখো। তো যেহেতু ২টি সংখ্যার কথা বলতেছে, ২টি সংখ্যা যোগ করতে বলতেছে, তাহলে আমি ইউজারের কাছ থেকে আমি ২টা সংখ্যা নিব। তো সেক্ষেত্রে আমি ইনপুট এ আর বি নিব। এ আর বির মধ্যে আমি এতে প্রথম সংখ্যা, বিতে দ্বিতীয় সংখ্যা রাখবো। অর্থাৎ আমি এখানে এ আর বি এটা কন্টেইনার হিসাবে তুলনা করতেছি, ভেরিয়েবল বা কন্টেইনার যেটা বলেন না কেন, এর মধ্যে আমি ২টা ডাটা রাখবো। এরপরে হচ্ছে গিয়ে যেহেতু ২টা ডাটা নেওয়া আমার শেষ, তাহলে আমার ২টা ডাটা যোগ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই যে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে?
তো এখানে হচ্ছে এটা প্রসেস পার্ট, অর্থাৎ এই যে প্রক্রিয়াকরণ যেটা, এইটা হচ্ছে এই সামের মধ্যে হয়। এখানেই তো এ আর বি এর দুইটা যোগ হবে, যোগ হয়ে এখানে প্রসেস হয়ে প্রসেসকৃত ডাটা আমরা এই প্রিন্টে দেখব, অর্থাৎ মনিটরে আমরা যেটা দেখব আউটপুট, সেটা হচ্ছে গিয়ে এই যে আউটপুট, আউটপুট প্রদর্শন, এই যে 4 নাম্বার যেটা এটা। এরপরে প্রোগ্রাম আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে? এখানে একটা স্টেপ এখানে শুরু করে না, এখানে স্টার্ট স্টেপ মানে একটা স্টেপ 1 দিয়ে স্টার্ট দিয়ে যদি এরকম মানে 5টা স্টেপ যদি হয় সেক্ষেত্রে আপনার ভুল হবে না। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে দুইটি সংখ্যার মধ্যে বড় এবং মানে বড় সংখ্যা বের করার অ্যালগরিদম। তো এই ক্ষেত্রে দুইটি সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ার করতেছি কোনটা হচ্ছে বড়। কম্পেয়ার এই যে চিহ্নটা দেখতেছেন, আমরা এই যে গ্রেটার দেন লেস দেন যেটাই বলেন না কেন, কথার কথা যদি আমরা 3 এরকম দিই তাহলে বোঝায় 3টা বড়। ঠিক আছে? 3 2 এর থেকে বড়। তো এখানে দুইটি সংখ্যার মধ্যে আমরা তুলনা করতেছি যে কোনটা বড় হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রোগ্রামিং এ হচ্ছে গিয়ে আপনারা যারা প্রোগ্রাম ক্লাস মিস করছেন তারা আহ, আগামী 2 তারিখে হচ্ছে আপনাদের পাইথন প্রোগ্রামের উপর হচ্ছে পরীক্ষা। তো তারা হচ্ছে পাইথন প্রোগ্রামের শুরু থেকে পড়া শুরু করবেন যতটুকু আপনাদের মানে শেষ হয় 2 তারিখের মানে পর্যন্ত। ঠিক আছে? তো আমাদের হচ্ছে কন্ডিশন ছিল একটা ইফ এলস, এই কন্ডিশন, অর্থাৎ যদি আমার এই কন্ডিশনটা যদি না হয় তাহলে ও অন্য একটা কাজ করবে। ঠিক আছে? কথার কথা হচ্ছে এখানে এই ধরেন বি এর মান, এটা হচ্ছে বি এর মান 3 আর এ এর মান হচ্ছে 2। এখন আমি চেক করতেছি এটা ইউজারের কাছ থেকে, আমি দুইটা ডাটা নিলাম, এ আর বি এর মান, বি এর মান 3 নিছি আর হচ্ছে গিয়ে এ এর মান 2 নিছি। এখন আমি ইফ যদি এ ইজ গ্রেটার দ্যান বি, এর মানে যদি হয় যে এ যদি বি থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট করবে। ঠিক আছে? এখন আসেন আমি দেখি যে এখানে এ কি বি থেকে বড়, এখানে বড় না, এখানে বি বড়, তাহলে আমার এই কন্ডিশন মানবে না, এটুকু বাদ। একদম এলসে যে সরাসরি বি প্রিন্ট করবে। হিসাব তো তাই, আমার যদি 2 বড় না হয় তাহলে তো 3 অবশ্যই বড় হবে, এ যদি বড় না হয় তাহলে তো বি অবশ্যই বড় হবে, তাই না? একটা সংখ্যা যদি বড় না হয়, দুইটি সংখ্যা যদি ইকুয়াল টু না হয়, কথার কথা যদি আমি সমান সংখ্যা যদি না নিই, সেক্ষেত্রে আমার তো দুইটা সংখ্যা নিলে একটা ছোট একটা বড় হবে। তো আমি কম্পেয়ার করব যে প্রথমে এ বি থেকে বড় কিনা, যদি বড় হয় এ তাহলে পরে এই বড় হবে, আর যদি না হয় তাহলে অবশ্যই বি বড় হবে। এই হচ্ছে এই লজিকে এখানে কাজ করছে। ঠিক আছে? তো এইটা বোঝেন নাই, এক উদাহরণ এক আর দুই কেউ আছেন? বুঝেছি ভাই। ঠিক আছে। এরপরে দেখেন অ্যালগরিদমের কমপ্লেক্সিটি এটা কি। এর জন্য আমার আগে জানতে হবে হচ্ছে কি অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কি, বা মানে এটা তো মেন থিম, জিনিসটা কি, আর এই কমপ্লেক্সিটি আমাদের কি জন্য কাজে লাগতেছে। ওভারঅল আমি অ্যালগরিদম করতেছি আমার ডাটা সংখ্যা যদি বড় হয়, কথার কথা আমি যদি দুইটি সংখ্যার মধ্যে বড় বা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম বের করতে বলি, তাহলে কিন্তু এটা নিয়ে খুব বেশি ভাবার কথা না যদি আপনি প্রসেস জানেন। কথার কথা যে আমি যদি 3টি সংখ্যা যোগের অ্যালগরিদম বের করতে বলি, আপনি যদি 2টি সংখ্যার যোগফলের অ্যালগরিদম বের করতে পারেন তাহলে 3টি সংখ্যার বের করতে ইজিলি পারবেন। কি হবে, এই যে এখানে আরেকটা ভেরিয়েবল সি নেন, তারপর এখানে এই যে আরেকটা সি দিয়ে দেন, যোগ করে দেন, লাস্টে একই বের হবে, প্রসেস তো এক। তো কিন্তু মানে আমার এই যে ডাটা নিয়ে আমি কাজ করতেছি, এখানে 3টা নিলাম 2টা নিলাম, যখন আমার অনেকগুলা ডাটা হয়ে যাবে তখন এই অ্যালগরিদম আপনার হচ্ছে গিয়ে কতটুকু সময় নেবে ওভারঅল। কিন্তু আমরা এই যে অ্যালগরিদমে যে জিনিসগুলা করতেছি এগুলা কয়েকটা অপারেশন চালানোর জন্য কতগুলো কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে ট্রাভার্সিং, কত ক্লাসে ট্রাভার্সিং কি এটা বলছিলাম, সার্চিং, ইনসার্টিং, অর্থাৎ মেন কথা হচ্ছে আমরা যে ডাটা নিয়ে কাজ করি এর ম্যাক্সিমাম কাজ হচ্ছে মানে ম্যাক্সিমাম ক্ষেত্র হচ্ছে কি একটা ওইখানে আমি ডাটা ইনপুট দিব, আউটপুট দিব অথবা ডিলিট করব। এছাড়া হচ্ছে গিয়ে ডাটাগুলো সাজানো ক্রম অনুযায়ী
ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। এই ডাটাগুলো সব একবার হচ্ছে গিয়ে মানে এর ইন্ডেক্সগুলা পরিদর্শন করা। এখন কথার কথা যে আমি অনেকগুলা ডাটা নিয়ে কাজ করতেছি। এখানে একটা কথা বলা আছে, যত বেশি ডাটার তুলনা হবে তত বেশি সময়ও প্রয়োজন হবে। অর্থাৎ আমার যদি ডাটার সংখ্যা বেশি হবে আমার সময়ের প্রয়োজন তত বেশি হবে। ঠিক আছে? তো এখন আমি যদি বেশি সংখ্যক ডাটা নিয়ে কাজ করি তাহলে পরে এই ডাটা প্রসেস করতে সময়ও বেশি লাগবে, অর্থাৎ রান টাইমটা একটা ম্যাটার করে। এখানে বলতেছে যে কোনো অ্যালগরিদমের রানিং টাইমকে কমপ্লেক্সিটি ফাংশন এফ অফ এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এখন আমার হচ্ছে কি এখানে বলতেছে যে তিনটা শ্রেণীতে ভাগ করছে কমপ্লেক্সিটি, একটা ওর্স্ট, এভারেজ আর বেস্ট। এই তিনটা জিনিস কি? আমি যখন একটা প্রোগ্রাম বা একটা অ্যালগরিদম আমি লিখব তখন আমি চেক করব যে কথার কথা যে আমি 1000 ডাটা বা 1000 ইনপুট দিলে ওই প্রোগ্রামটা সর্বোচ্চ কত সময় নিতে পারবে, কত সময়ে প্রসেস করে আমাকে আউটপুট দিতে পারবে। এই সর্বোচ্চ সময় যেটা, এটা হচ্ছে গিয়ে ওর্স্ট কেস বলে। ঠিক আছে? এরপরে এভারেজ কেস কি? এই 1000 ডাটা নিয়ে যদি আমি দেখি যে আমার মোটামুটি সন্তোষজনক একটা অবস্থানে আউটপুট দিচ্ছে, ওটা হচ্ছে এভারেজ কেস। আর বেস্ট কেস কি? সর্বনিম্ন কত সময়ে ও হচ্ছে আমার রান করে দিচ্ছে এই প্রোগ্রামগুলো বা প্রসেস করে দিচ্ছে। ঠিক আছে? অর্থাৎ মেন ব্যাপার হচ্ছে গিয়ে আমি ধরেন আপনি হচ্ছে ব্লুটুথ দিয়ে একটা ডাটা, আচ্ছা ব্লুটুথ বাদ দেন, মনে করেন যে ফেসবুকে একটা হচ্ছে ছবি আপলোড দিবেন বা একটা ভিডিও আপলোড দিবেন। এই ভিডিওটা আপলোড দিতে সর্বোচ্চ যত সময় লাগবে, কথার কথা আপনার নেট কানেকশন খারাপ বা আপনার ফোনের প্রসেস করার ক্ষমতা কম, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ যত সময় নেবে এটা হচ্ছে গিয়ে ওর্স্ট কেস, এই 1 নাম্বার। এরপরে এভারেজ কেস হচ্ছে আপনি ফটোটা দেখা গেল যে কথার কথা আপনি এক্সপেক্ট করতেছেন, এর আগেও আপনি হচ্ছে গিয়ে এই টাইপের কাজ করছেন, দেখেন যে 5-6 সেকেন্ড লাগার কথা, যখন দেখতেছেন যে এই প্রোগ্রামটা 10 সেকেন্ড নিচ্ছে তখন এটা এভারেজ কেস হবে। আর বেস্ট কেস কি? যখন আপনি দেখছেন যে এর আগেও আপনি দেখছেন এইটা রান করতে বা মানে আপলোড দিতে ওভারঅল 6 সেকেন্ড, 5-6 সেকেন্ড লাগছে, যদি এটা 4 সেকেন্ড লাগে, 4 সেকেন্ডের মধ্যে আপলোড হয়, তাহলে এটা হচ্ছে এর বেস্ট কেস হবে। এই মেন থিম হচ্ছে এটা। ঠিক আছে? এগুলা পড়ার দরকার নাই আপাতত। এই যে বিগ ও নোটেশন, এটা আমাদের কাজে লাগে। ঠিক আছে? অর্থাৎ অ্যালগরিদমের কমপ্লেক্সিটিকে বিগ ও নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে এই যে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, বাবল সর্ট, মার্জ সর্ট, এই জিনিসগুলো আমরা প্রসেস আকারে দেখব যে কিভাবে এগুলা কাজ করে। ঠিক আছে? এখানে দেখেন যে নিচের অ্যালগরিদমের স্টেপ বাই স্টেপ কমপ্লেক্সিটি নির্ণয় করে দেখাও। ঠিক আছে? তো এইখানে অ্যালগরিদমটা এখানে এরকম লেখছে। প্রথমে হচ্ছে গিয়ে সাম এ আর এন নিছে, এরপরে হচ্ছে এটা সি ল্যাঙ্গুয়েজে করছে, অর্থাৎ আমরা তো পাইথন করছি, তো এইটা সি প্রোগ্রামিং এ করছে। ঠিক আছে? তো এরপরে হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু 0.0 নিছি, ফর লুপ নিছি, ফর লুপ নিয়ে আমরা হচ্ছে কি এখানে এস ইজ ইকুয়াল টু এখানে একটা জিনিস লিখছি, এরপরে রিটার্ন এস দিছি। তো আমরা এখন আসেন এই এই যে এখানে যা লেখছে এটা বক্স আকারে এখানে লেখছে এবং ফ্রিকোয়েন্সি লেখছে, এই এই বক্স বা এটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম লাইনে লেখছে হচ্ছে সাম, যে অ্যালগরিদম যেটা সাম এ কমা এন। ঠিক আছে? এটা যে প্রসেস মানে মেনলি এটা হচ্ছে গিয়ে একটা অ্যারে নিছে। ঠিক আছে? এই এ হচ্ছে গিয়ে অ্যারে আর এন হচ্ছে গিয়ে ওই অ্যারেতে কয়টা উপাদান আছে। কথার কথা হচ্ছে কি ইজ ইকুয়াল টু এখানে এই অ্যারেতে আমরা 4টা উপাদান নিলাম, 5 6 7 8। ঠিক আছে? তো এই এটা হচ্ছে এ, আর এই এনটা হবে হচ্ছে কি এখানে কয়টা এলিমেন্ট আছে টোটাল, তো এখানে 4 আছে। ঠিক আছে?
আচ্ছা, মানে এটা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? অ্যারে যে এরকম লিখতে হয় এটা কি প্রথম দেখলেন? যারা অলরেডি ক্লাস করছেন? না অ্যারে লেখার নিয়মটা জানেন? আমরা কিন্তু লিস্ট অলরেডি করছি পাইথনে। এরকমই করছি না স্কোয়ার ব্র্যাকেট দিয়ে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এটা প্রথম লাইন গেল এইটা। দ্বিতীয় লাইনে একটা ব্র্যাকেট নিছি, এখানে কোনো কিছু হয় নাই। এরপরে আমরা হচ্ছে গিয়ে ওই যে কিছু প্রোগ্রাম করছি s ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ধরে নিছিলাম, বা সাম ইজ ইকুয়াল টু 0, মনে আছে আপনাদের? পাইথন প্রোগ্রাম করতে যে সাম ইজ ইকুয়াল টু 0 এটা করছিলাম। আচ্ছা, যারা ক্লাস করছেন তারা রেসপন্স করতেছেন না, কেমনে কি ঘুমায় আছেন না কি অবস্থা? বিএম ফিরোজ হুসাইন। স্যার আসি, অনেকে উত্তর দিচ্ছে, বুঝতেছে এই জন্য কিছু বলছি না। আচ্ছা, অন্তত বলবেন তো করছি কেউ করি নাই এরকম কিছু একটা, আপনি তো ক্লাস। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি, কে কে আছেন এই সিরিয়াল ওয়াইজ একটু বলেন। 3 নাম্বার আছে স্যার। 5 নাম্বার আছে। 4 নাম্বার 7 8 এরপরে স্যার 19 নাম্বার 14 নাম্বার স্যার 14। 15 নাম্বার এরপর স্যার 19 নাম্বার স্যার 19 নাম্বার দিয়েছি তো। স্যার 16 এরপর আমিনুল ইসলাম আমিনুল ইসলাম, আর কে বললেন? স্যার 23 23। সিনা খাতুন আচ্ছা, আর কেউ কি বাকি আছেন? আচ্ছা, এমন কেউ কি আছেন যে এই লিস্টে নাম নাই বা নতুন জয়েন করছেন? স্যার আমার তো নাম নেই, আমি নতুন ভর্তি হয়েছি। কি নাম আপনার? মোসাম্মদ ফারিয়া আক্তার। আচ্ছা, FARDIA FAR। FARDIA ঠিক আছে। AKTER স্যার। আর স্যার প্রথমে MSC আছে। জি স্যার ঠিক আছে। আর কেউ কি আছেন? আচ্ছা, তো আমরা একটা প্রোগ্রাম যখন শুরু করি আমাদের প্রয়োজনের সাথে হচ্ছে গিয়ে সাম আগে হচ্ছে 0 ধরে নিই। আমরা ওই যে যখন ধারার যে ইগুলা করছিলাম, এরকম যে প্রবলেমগুলা সলভ করছিলাম, এগুলার জন্য সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নিই, অর্থাৎ শুরুর দিকে এটা 0 ধরে রাখতে হয়। ঠিক আছে? তো এই জায়গা হচ্ছে গিয়ে আমার একবার ফ্রিকোয়েন্সি হবে, এটা 1 কাউন্ট হবে। ঠিক আছে?
এরপরে আমি ফর লুপ ব্যবহার করতেছি। ফর লুপটা হচ্ছে গিয়ে ফর লুপ i নিলাম এবং i হচ্ছে গিয়ে 1 থেকে n পর্যন্ত চলবে। ঠিক আছে? অর্থাৎ এই যে এই প্রবলেমের ক্ষেত্রে আ আমার হচ্ছে গিয়ে এই যে n এর মান কত এখানে দিয়ে দিতে হয়। এখানে কথার কথা আমি যদি 100 দিই তাহলে হচ্ছে গিয়ে এটা 1 থেকে 100 বার পর্যন্ত চলবে। তো এই ক্ষেত্রে দেখেন n+1 লেখছে। আমার লুপ যখন আমি চেক করব তো কন্ডিশনটা আর একবার এক্সট্রা চেক হয় মানে বেশি। এটা যদি আমি 100 দিই তাহলে এই লুপটা 101 বার পর্যন্ত চলবে। 101 বার পর্যন্ত যখন চলবে তখন দেখবে যে আমার কন্ডিশন ব্রেক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ও তখন আগেরটাই নেয়। কিন্তু আমার প্রসেস চলে একবার বেশি। অর্থাৎ এই n এর সাথে 1 যোগ হয়। ঠিক আছে? এইজন্য n+1 এখানে লিখছে। অর্থাৎ আমার হচ্ছে কি এখানে 101 বার চলতেছে। কথার কথা যদি 1 থেকে 4 এখানে n এর মান যদি 4 নিতাম তাহলে এই 5 পর্যন্ত যাইতো। তো এই ক্ষেত্রে আমার n+1 এটা লিখতে হয়। এরপরে হচ্ছে গিয়ে এই যে লাইনটা এখানে হচ্ছে গিয়ে যোগের কাজ চলে। যোগের কাজ চলে কেমন করে আমরা এই যে sum is equal to 0 নিলাম। তো এখানে এই s is equal to হচ্ছে গিয়ে 0 প্লাস 1 অর্থাৎ এই যে আমার 0 যেটা এটা হচ্ছে আগে নিতে হয় এরপরে এই 1 এখানে যোগ হয়। কথার কথা যদি আমি এরকম একটা অ্যারে নিই আমি যদি a is equal to একটা অ্যারে নিই সেটা হচ্ছে আচ্ছা অ্যারের মেন থিম কি এটা আমরা ডিটেলস আলোচনা করব। ধরেন অ্যারের মধ্যে হচ্ছে 5 10 8 7 এই কয়টা হচ্ছে ডাটা নিলাম। তাহলে হচ্ছে প্রথমবার s এর কাজ করবে 0 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5। এরপরে s পরের স্টেপে যে কি কাজ করবে এই 5টা এখানে নেবে এই যে এই ফলাফল যেটা। এরপরে এই যে এখান থেকে 10 এটা নেবে এখানে 15। এরপরে হচ্ছে গিয়ে s এর মান 15 হবে এবং এইখান থেকে 8 নেবে। এরকম কন্টিনিউয়াসলি এরকম কাজ করে। এই যে জিরোটা আমরা মানে এখানে যদি জিরো না ধরে নিতাম তাহলে এখানে এইটা সঠিক ফলাফল আমরা পেতাম না। এই জন্য আমরা জিরো হচ্ছে আগে ধরে নিচ্ছিলাম। তো এখানে এটি হচ্ছে কতবার চলবে এটা n পর্যন্ত চলবে। ঠিক আছে? এই যে আমরা জানি না তো n এর মান কত আপাতত। ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে অ্যালগরিদম করতেছি সেহেতু n এর মান কত এটা তো আমি বুঝতেছি না বা ইউজার জানে এটা n এর মান কত। তো সেই ক্ষেত্রে এটা n বার চলবে। এরপরে হচ্ছে রিটার্ন এস এটা হচ্ছে সর্বশেষ হচ্ছে সামে ফেরত দেওয়া হয়। এটা একবার চলবে এই জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি 1 হবে। ঠিক আছে? এখন দেখেন এই যে পুরো প্রসেস যেটা এটা যোগ করতে হবে। এখানে n আছে কয়টা? n আছে 2টা। এজন্য 2n। আর এই 1 এই 1 আর এই 1 তিনটা 1 আছে। এজন্য +3 দিছে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে 2n + 3 টোটাল। এরপরে কমপ্লেক্সিটির ক্ষেত্রে দেখেন নিচে হচ্ছে সুতরাং কমপ্লেক্সিটি f of n is equal to big O এটা হচ্ছে বিগ ও। ঠিক আছে? আমরা কিন্তু এই যে উপরে বিগ ও নোটেশন যেটা এটা 0 না এটা হচ্ছে বিগ ও বলে। এটা কিভাবে আসলো? এটা হচ্ছে গিয়ে আহ, আমার এই যে এখানে যে 3 আর 2 দেখতেছেন এই 3 আর 2 এখান থেকে বাদ চলে যাবে। অর্থাৎ ধ্রুবক যে সংখ্যা ধ্রুবক সংখ্যা 3 বাদ যাবে আর সহগ এই 2 বাদ যাবে। এই তাহলে 2 আর 3 যদি আমি বাদ দিই তাহলে শুধুমাত্র n থাকে। এজন্য এর কমপ্লেক্সিটি হচ্ছে f of n is equal to big O n। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এই অ্যালগরিদমের হচ্ছে কি স্টেপ বাই স্টেপ কমপ্লেক্সিটি। ঠিক আছে? তো এটা বোঝেন নাই বা মাথার উপর দিয়ে গেছে কতজন আছেন?
আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ, তার মানে বুঝতে পারছি। বুঝলে বুঝেছি বুঝেছি ভালো করে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে উদাহরণ 2 দেখতেছেন, এই উদাহরণটা আজকে আগামী ক্লাসের জন্য তুলে রাখলাম। আজকে আর বেশি প্রেশার দিতে চাচ্ছি না। ঠিক আছে? এটা আগামী ক্লাসে আমরা দেখব। তো 2 তারিখে যে এক্সামটা এটা কি ফুল বইটা হবে? সরি? কি বললেন আরেকবার 2 বলেন? তারিখে একটা এক্সাম না, ওটা কি 12টা অধ্যায়? হ্যাঁ, পুরো মানে পুরো সাবজেক্টের উপর হচ্ছে পরীক্ষা, 12টা অধ্যায়ের উপরে। আমাদের টোটাল হচ্ছে ক্লাস টেস্ট 5টা থাকবে। মানে আমাদের সময়ের উপর নির্ভর করে 4টা তো মিনিমাম হবে, 5টা যদি আমরা সময় পাই তাহলে 5টাই হবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যখন আমার শেষ হবে তখন একটা করে হচ্ছে স্যার আমি পার্সোনালি অনেক সমস্যায় ছিলাম, তো তাই অনেকদিন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি, দিয়ে গেছিলাম। আজ থেকে রেগুলার অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে থেকেও যদি রেগুলার মেনটেন করেন। স্যার আমাদের পরীক্ষা কবে হতে পারে? 5 তারিখে। স্যার মানে ফাইনাল পরীক্ষা। স্যার প্রশ্নের ধরনটা কেমন হতে পারে, মানে ছোট বড় কোশ্চেন বা এমসিকিউ নাকি মানে এই টাইপের? আহ, আচ্ছা, পরীক্ষার ডেট হচ্ছে গিয়ে অক্টোবরের 5 তারিখে, তাই না? আপনারা গ্রুপে নোটিশ দেখছেন কিনা? গ্রুপের নোটিশ একটা দেয়া হয়েছে, ওইটা হচ্ছে গিয়ে কারিগরি শিক্ষা বোর্ড থেকেই, ওটা অক্টোবরের 5 তারিখে আপনাদের হচ্ছে। স্যার ফাইনাল পরীক্ষাটা অক্টোবরে হবে তাহলে? জি জি, এখন পর্যন্ত। আবার যদি নোটিশ দেয় তাহলে আবার চেঞ্জ হবে, তবে আপাতত 5 তারিখ ফাইনাল। ঠিক আছে, যদি নোটিশ না দেয় নতুন করে। এখন আসে কোশ্চিন প্যাটার্ন। কোশ্চিন প্যাটার্ন হচ্ছে, আপনি আগে মনে হয় পরীক্ষা দেন নাই, তাই না? ঠিক আছে নাই। স্যার ওইটা অক্টোবর না সেপ্টেম্বর হবে 5 তারিখ। সেপ্টেম্বরের 5 তারিখ শিওর? জি স্যার। জি স্যার। জুলাই, আগস্ট, হ্যাঁ সেপ্টেম্বরের 5 তারিখ। মিস্টেক। অর্থাৎ 1 মাস সময় আছে আপনাদের মাঝে। মাঝে হচ্ছে গিয়ে আগস্ট মাসটা হচ্ছে আপনাদের সময় আছে। আচ্ছা দেখেন, আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে গিয়ে এই ধরনের হবে যে ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ, 3টা বিভাগ থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, কোনোটা অপশন থাকে না স্বভাবতই। শুধু এই গতে যে আপনাদের অপশন থাকে। তো এখানে যে কয়টা কোশ্চেন থাকবে সে কয়টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 10টা কোশ্চেন নরমালি থাকে। আপনার পূর্ণ মার্ক, আপনার এক একটা সাবজেক্টের এক একটার নাম্বার, যেমন হচ্ছে কি কিছু সাবজেক্ট আছে 30 মার্কের পরীক্ষা দিতে হয়, আর কিছু সাবজেক্ট আছে 60 মার্কের পরীক্ষা দিতে হয়। ঠিক আছে? তো মেন থিমটা হচ্ছে কি ক বিভাগে হচ্ছে কি 1 মার্কের কোশ্চেন থাকে, অর্থাৎ এক শর্ট কোশ্চেন যাকে বলে। এরপরে খ বিভাগে হচ্ছে 2 মার্কের কোশ্চেন থাকে, অর্থাৎ একটু বড় করে, যেমন এই যে এই টাইপের। আহ, কথার কথা, যদি প্রিন্টার সম্পর্কে, প্রিন্টার তো চিনেন, তো সেক্ষেত্রে প্রিন্টার কাকে বলে থাকবে হচ্ছে আপনার 1 নম্বরে ক বিভাগে, আর প্রিন্টার শ্রেণী বিভাগ বা প্রিন্টার কি কি কাজ করে এই টাইপের কোশ্চেন থাকবে হচ্ছে 2 মার্কের, অর্থাৎ খ বিভাগে। আর গ বিভাগে থাকবে হচ্ছে গিয়ে 5 মার্কের কোশ্চেন। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্ন। বুঝা গেছে? স্যার 2 তারিখের পরীক্ষার জন্য কি কোনো সাজেশন পাওয়া যাবে? ক্লাস টেস্টের তো কোনো সাজেশন নেই। ও, অর্থাৎ আপনাকে টোটালি যা পড়ানো হয়েছে ওটার উপর থেকে হচ্ছে পরীক্ষা। জি স্যার।
স্যার হচ্ছে পরীক্ষা তো অনলাইনে হবে যেহেতু, তো স্যার খাতা কিভাবে পাঠাবো যদি এই বিষয়ে একটু বলেন। আচ্ছা, আমরা গত যে ২ টা পরীক্ষা নিছি, ২ টা সাবজেক্ট, এদের হচ্ছে গিয়ে প্রসেসটা এরকম ছিল। আমরা এই একইভাবে আ Google Meet এর লিংক দিয়ে দিই। সেখানে হচ্ছে ক্যামেরা অন করতে হয়। অর্থাৎ খাতা যাতে স্পষ্ট ক্যামেরাতে বোঝা যায়। ঠিক আছে? এই পজিশনে হচ্ছে রাখতে হয়। এরপরে আ খাতা আগে থেকে রেডি রাখবেন। খাতাতে হচ্ছে আপনার নাম এবং সাবজেক্টের নাম লিখবেন এবং একদম খাতার উপরে যে ডান পাশের দিকে পেজ নাম্বার দিতে হয়। এরকম করে পেজ নাম্বার, যে কয়টা পেজ লিখবেন সে কয়টা পেজ নাম্বার লিখতে হয়। এরপরে পরীক্ষা যখন শেষ করবেন তখন ওইটাকে ছবি তুলে বা পিডিএফ করে, আমার জন্য পিডিএফ ভালো, যদি পিডিএফ করতে পারেন, করে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকে। আপনাদের গ্রুপে ইমেইল অ্যাড্রেস লেখা থাকবে, ওই ইমেইলে হচ্ছে আপনারা ওই পিডিএফটা ইমেইল করে পাঠিয়ে দেবেন। এই হচ্ছে প্রসেস। আচ্ছা। অর্থাৎ পরীক্ষার জন্য আপনার খাতা আগে থেকে রেডি রাখতে হবে, যেখানে আপনার নাম, সাবজেক্টের নাম এবং পেজ নাম্বার এটা লেখা থাকবে। এই কোশ্চেন গুলা কিন্তু অলরেডি আমরা পাইথনে দেখছি। তো একবার ওইটা পড়লে পারে এইখানে এসে আমার নতুন করে পড়ার দরকার নেই। যেকোনো একটা মানে পড়ে ফেলবেন বা মুখস্থ করবেন, যেটা আপনার খুশি। এই যে এই বক্সটা পড়লে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে ওভারঅল যে কোশ্চেন গুলা ছিল। অর্থাৎ আমরা গ্রাফিক্যাল যে জিনিসটা আঁকালাম, ওই যে ওইখানে উপরের দিকে স্টার্ট অর্থাৎ শুরু, তারপরে ইনপুট আউটপুটের জন্য যে চিহ্নগুলা, এটা হচ্ছে ফ্লো চার্ট। তো এটা এখান থেকে দেখে নেবেন, তাহলে তিনটা সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন। আচ্ছা, এই যে এই কোশ্চেনগুলা যেগুলো দেখাচ্ছি, দেখেন একটা জিনিস, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এটা হচ্ছে গিয়ে কোশ্চেনের মার্ক ১ করে থাকে। এখান থেকে ১ নম্বরের কোশ্চেন আসে। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এটা হচ্ছে ২ নম্বরের কোশ্চেন থাকে। এরপরে হচ্ছে গিয়ে এই যে রচনামূলক কোশ্চেন, এটা হচ্ছে ৫ মার্কের কোশ্চেন থাকে। আচ্ছা, এই যে এখানে যতগুলা অ্যালগরিদম দেখতেছেন, এই অ্যালগরিদম কিন্তু আমরা পাইথনে অলরেডি শেষ করছি। একই টাইপের ২টি সংখ্যার যোগ, তারপরে ওই যে ফিবোনাকি যেটা, এই যে এই ব্যাপার যেগুলা আছে এগুলা নতুন করে দেখালাম না, ওগুলা পড়ে ফেলবেন। আর দাগানোর ব্যাপারে নতুনরা যারা আছেন, দাগানোর ব্যাপারে বলতেছি যে আমি যেগুলো দাগায় দিচ্ছি এগুলা বাদে অন্য কিছু পড়বেন না, ব্যাপারটা এরকম না। পড়তে হবে সবই, কিন্তু এগুলা বেশি করে পড়বেন। ঠিক আছে? আর যারা আহ, পড়াশোনা বিষয়ে খুবই অমনোযোগী বা পাস নাম্বার হইলেই হইল, ভালো রেজাল্টের প্রয়োজন নেই, তারা এই কোশ্চেনগুলো পড়লে হবে। যদি ভালো কিছু করতে চান বা ভালো রেজাল্ট করতে চান, তাহলে পরে এই পুরো অধ্যায়ে যতটুকু আলোচনা করছি, এই যে প্রত্যেকটা ধরে ধরে ওইরকম পড়তে হবে এবং এই কোশ্চেনগুলা যেগুলো দাগাই দিছিল তো বেশি পড়বেনই, সাথে এই আদার্স যে কোশ্চেন, ছোটখাটো কোশ্চেন আছে এগুলাও সলভ করে ফেলতে হবে। তো এটা হচ্ছে ২টা অধ্যায় গেল। আমরা আগামীকাল তো না, আগামী শনিবারে আপনাদের ক্লাস। এটা হচ্ছে ৩ নাম্বার অধ্যায় শুরু করব। তো ৩ নাম্বার অধ্যায় শুরু করার জন্য আমরা অলরেডি অ্যারে নিয়ে কিছু কথা বলছি আগের ক্লাসগুলোতে। অ্যারে জিনিস কি? অ্যারে হচ্ছে, ধরেন যদি পাত্রর সাথে তৈরি করি, চিন্তা করি, তাহলে অ্যারেতে একই ধরনের হচ্ছে ডাটা থাকবে। একই ধরন বলতে কি, আমরা বেশ কয়েকটা ডাটা টাইপ দেখছিলাম, ইন্টিজার, তারপর ফ্লোট, তারপরে হচ্ছে ক্যারেক্টার,
তারপরে স্ট্রিং, এরকম অনেকগুলা ডাটা টাইপ দেখছি। আমার হচ্ছে অ্যারে কি কাজ করবে, অ্যারে একই টাইপের ডাটা নিয়ে কাজ করবে। আমি যদি অ্যারে ডিক্লেয়ার করি তাহলে পরে আমার এই যে আমরা অ্যারে কিন্তু অলরেডি এই অধ্যায়ে লিখে কাজ করছি। এই যে আমি এইটা যেটা লিখছি এটা হচ্ছে একটা অ্যারের উদাহরণ। তো এই অ্যারের মধ্যে দেখেন আমি শুধু ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করছি, তাই না? এখানে কিন্তু কোনো দশমিক সংখ্যা নাই, ফ্লোট হচ্ছে গিয়ে দশমিক আর ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আসি, আমার অ্যারে লেখার কিছু নিয়ম আছে। তো এই একটা অ্যারে নিলাম, এটা ইনভার্টেড কমা যে লিখলাম, ঠিক আছে? এটা ও নিলাম, এটা জিরো না কিন্তু ও, ঠিক আছে? আর একটা ধরেন ওয়াই, এটা 5 নিলাম, এটা এ নিলাম, এটা 6.5 নিলাম। এখন বলেন তো যে এর মধ্যে এই যে তিনটা আমি লিখলাম এই তিনটার মধ্যে ভুল কয়টা আছে আর ঠিক কয়টা আছে, কেউ কি বলতে পারবেন? আমি যে অ্যারে লিখলাম এর মধ্যে, মানে এটা যে অ্যারে, এটা জানি কয়জন? স্যার শুধু প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, পরেরটা? আর এটা যদি ও লেখেন তাহলে ঠিক আছে দ্বিতীয়টা, এটা ও, আর এটা ও, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা। স্যার প্রথম দুইটা ঠিক আছে, আর এই লাস্টেরটা ঠিক নেই। কারণ কি? একই জাতীয় উপাদান না হওয়া। স্যার ভিন্ন ভিন্ন ডাটা দেওয়া আছে। ভিন্ন ভিন্ন ডাটা দেয়া আছে, এখানে হচ্ছে কি এটা ক্যারেক্টার, এটা ফ্লোট, এটা অ্যারের হচ্ছে কি যে বৈশিষ্ট্য সেটা মানে নাই, এজন্য এটা হচ্ছে ভুল। তাহলে মোটামুটি আমরা অ্যারে ডিক্লেয়ার করার যে ব্যাপারটা সেটা হচ্ছে যেই ডাটাটা হবে সেই একই টাইপের ডাটা হবে। এখানে যদি ইন্টিজার হয় তাহলে পুরোটা ইন্টিজারই হবে, এখানে হচ্ছে গিয়ে ক্যারেক্টার হলে পুরোটা ক্যারেক্টারই হবে। এমন না যে হচ্ছে গিয়ে ক্যারেক্টার আর হচ্ছে ফ্লোট বা ইন্টিজার এটার মিক্সড, এরকম না, ঠিক আছে? আর একটা কথা বলছিলাম, অ্যারের হচ্ছে গিয়ে ইন্ডেক্স যেটা আমরা এরকম, এটা 1D অ্যারে অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল। এটা কি মনে আছে সবার যে এর মধ্যে আমি যে ডাটা রাখতেছি এটার হচ্ছে পজিশন এটা, ঠিক আছে? আমি যদি এটা শূন্য থেকে শুরু করতে হয় এবং চলতে থাকে এই পর্যন্ত, এর মধ্যে যদি কোশ্চিন আসে এলিমেন্ট কয়টা, তাহলে এর এলিমেন্ট হচ্ছে কি চারটা, সেটা হচ্ছে 5 2 3 আর 6, চারটা এলিমেন্ট আছে। আর এর ইন্ডেক্স যদি বলি 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে, তাহলে 5 আছে, 3 নাম্বার ইন্ডেক্সে 6 আছে, ঠিক আছে? এটা অ্যারের হচ্ছে বেসিক একটা জিনিস। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো, আগামী ক্লাস শুরু করার জন্য অ্যারের যতটুকু ধারণা দেওয়ার ছিল ততটুকু দিলাম। আপনাদের কাজ হবে এই 2 নম্বর অধ্যায় যেটা আজকে পড়ানো হলো, 1 এবং 2 নম্বর অধ্যায় খুব ভালো করে পড়ে ফেলবেন। আগামী ক্লাসে যেটা আমরা প্রথম অধ্যায়ে যেটা পড়ছি আগামী ক্লাসে ওইটা লাগবে। কি কি লাগবে একটু বলে দিই। এটা হচ্ছে কি আমরা আচ্ছা, এই যে ইন্টিজার কতটুকু জায়গা দখল করে, ফ্লোট কতটুকু জায়গা দখল করে, এই যে জিনিসগুলা এই মেমোরিতে কতটুকু জায়গা নিচ্ছে, এইটা আমরা আগামী ক্লাসে দেখব এই অ্যারেতে। অর্থাৎ আমরা যে অ্যারে একটা ডিক্লেয়ার করব, এই যে অ্যারে ডিক্লেয়ার করলাম
এখানে আমি যদি অ্যারেতে আরো ডাটা রাখতে চাই বা একটা ডাটা ডিলিট করতে চাই বা একটা ডাটা ইনসার্ট করতে চাই, তো সেক্ষেত্রে কি কি প্রসেস আছে এবং অ্যারে কিভাবে কাজ করে, এটা টোটালি হচ্ছে আগামী ক্লাসে আমরা ডিটেলস দেখব। ঠিক আছে? তো এই পর্যন্তই আজ ক্লাস থাকবে এবং যতগুলো মুখস্থ করার টপিক আছে, বিশেষ করে প্রথম অধ্যায় মুখস্থ টাইপের জিনিসই বেশি ছিল। আর দ্বিতীয় নম্বর অধ্যায়ে মুখস্থ কিছু আছে, সাথে হচ্ছে বোঝারও কিছু টার্মগুলা ছিল, ওইগুলা পড়ে ফেলতে হবে। ঠিক আছে? আর দিনের পর দিন শেষ করবেন। বিশেষ করে যেহেতু 2 তারিখে আপনাদের পাইথন প্রোগ্রামিং এর উপর পরীক্ষা আছে, এইটা নিয়ে একটু সিরিয়াস হন। দেখেন ভালো কিছু করা যায় কিনা। আর আপনারা যেহেতু ম্যাক্সিমাম প্রথম ক্লাসে যে শুনছি যে আপনারা ম্যাক্সিমাম টিচিং প্রফেশনে যাবেন, তো সেক্ষেত্রে এই টার্মগুলা যদি ক্লিয়ার না হয়ে যান এখান থেকে, তাহলে কিন্তু পরে আসলে সমস্যাই হবে। ঠিক আছে? তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? যদি না থাকে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। তাহলে ইনশাল্লাহ আগামী শনিবারে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।